হ্যালো স্টুডেন্টস, লাস্ট ভিডিওতে আমরা ইকুইভ্যালেন্ট কনসেপ্ট শুরু করেছিলাম। আমরা সেটাকে এসে কন্টিনিউ করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ল অফ ইকুইভ্যালেন্স, অর্থাৎ তুল্যাঙ্ক অনুপাত সূত্র এবং সেই সংক্রান্ত অনেকগুলো নিউমেরিক্যাল প্রবলেমস। এবার তুল্যাঙ্ক অনুপাত সূত্র ব্যাপারটা খুবই সহজ একটা সূত্র। এই সূত্রের বক্তব্য অনুযায়ী যে কোনো একটা রিয়াকশানে যারা যারা অংশগ্রহণ করেছে, যারা বিক্রিয়া করেছে, যারা তৈরি হয়েছে, রিয়াক্ট্যান্টস, প্রোডাক্টস, সবার ক্ষেত্রেই একটা কথা অ্যাপ্লিকেবল। সেটা হচ্ছে প্রত্যেকটা সাবস্টেন্সের নাম্বার অফ ইকুইভ্যালেন্টস, অর্থাৎ কত তুল্যাঙ্ক বা কত গ্রাম তুল্যাঙ্ক, সেই সংখ্যাটা সবার ক্ষেত্রে সমান হবে। এটুকুই হচ্ছে সূত্র। এবার এই সূত্রটার সঙ্গে রিলেটেড যে সমস্ত আগের দিনে আমরা যে সূত্রগুলো পড়েছি নাম্বার অফ ইকুইভ্যালেন্টস রিলেটেড, সেইগুলোকে কাজে লাগিয়ে, মানে অঙ্কের মধ্যে কী কী ডেটা দেওয়া থাকছে সেই অনুযায়ী এইগুলোকে কাজে লাগিয়ে আমাদের জাস্ট প্রবলেম সলভ করতে হবে। এর বাইরে এই পার্টিকুলার অংশটাতে আর কিছু নেই। আমরা নেক্সট ভিডিওটাতেও তুল্যাঙ্ক ভার কনসেপ্টটাই কন্টিনিউ করব। তারপরে আমরা দুটো ভিডিও সম্ভবত লাগবে টাইট্রেশন পার্টটা বলতে, তারপরে এই চ্যাপ্টার আমাদের কমপ্লিট হবে। তাহলে আমি লিখে রেখেছি এখানে, দেখো যে তুল্যাঙ্ক অনুপাত সূত্র বা ল অফ ইকুইভ্যালেন্স বলছে নাম্বার অফ ইকুইভ্যালেন্স অফ অল সাবস্টেন্সেস পার্টিসিপেটিং ইন এনি কেমিক্যাল রিয়াকশন আর সেম। প্রত্যেকটা সাবস্টেন্স, ধরো যাক একটা রিয়াকশন হচ্ছে এ আর বি রিয়াকশন করছে। ছোটো হাতের এ বিগুলো হচ্ছে এদের মোল সংখ্যা বা স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। ধরা যাক পি তৈরি করছে আর কিউ তৈরি করছে। এবার আমরা বলতে পারি যে ইকুইভ্যালেন্স অফ এ ইকুয়াল টু ইকুইভ্যালেন্স অফ বি ইকুয়াল টু ইকুইভ্যালেন্স অফ পি ইকুয়াল টু ইকুইভ্যালেন্স অফ কিউ। অর্থাৎ প্রত্যেকটা সাবস্টেন্সের নাম্বার অফ ইকুইভ্যালেন্টটা সমান হবে। এইটাকে ব্যবহার করেই আমরা প্রবলেমগুলো সলভ করব। এবার এই নাম্বার অফ ইকুইভ্যালেন্ট যেটা আছে, নাম্বার অফ ইকুইভ্যালেন্টকে আমরা লিখতে পারি যে মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট লিখতে পারি। অথবা এটাকে আমরা লিখতে পারি যে এই মাসটাকে রাখলাম, ইকুইভ্যালেন্ট ওয়েট মানে আমরা কি জানবো, যে আমরা এরকম একটা ফর্মুলাও পড়েছি যে ইকুইভ্যালেন্ট ওয়েট মানে মোলার মাস বাই এন ফ্যাক্টর। তাহলে আমি যদি এখানে মোলার মাস বলি তাহলে এন ফ্যাক্টরটা এখানে চলে যাবে। বা আমরা যদি মানে সলিউশন দেওয়া থাকে, একবার সলিউশন, তাহলে আমরা জানি যে ইকুইভ্যালেন্স মানে হচ্ছে নর্ম্যালিটি ইন্টু ভলিউম ইন লিটার। এবার অঙ্কের মধ্যে কি ডেটা দেওয়া আছে সেই অনুযায়ী আমরা ইকুইভ্যালেন্টটাকে, নাম্বার অফ ইকুইভ্যালেন্টটাকে আইদার এই ফর্মে বা এই ফর্মে বা এই ফর্মে রেখে আমরা প্রবলেমটা সলভ করব। ঠিক আছে। এইবার এর সঙ্গে সঙ্গে আরও দুটো কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবস্টেন্সের জন্য এরকম হয় জেনারেল রিয়াকশনের ক্ষেত্রে। যেমন ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি বোর্ডটা একটু মুছে নিচ্ছি। একটা এক্সাম্পল ধরো আমি এরকম দিচ্ছি যে কোনো একটা, আমি একদিন একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে কোনো বাইনারি কম্পাউন্ড, ধরো যাক আমি যদি বলি যে হাইড্রোজেন আর অক্সিজেন রিয়াকশান করছে, করে ধরা যাক H2O তৈরি করছে। তাহলে এই বিক্রিয়াতে যদি আমি এই ফর্মুলা বসাই তাহলে কি হবে, যে ইকুইভ্যালেন্স অফ হাইড্রোজেন ইকুয়াল টু ইকুইভ্যালেন্স অফ অক্সিজেন ইকুয়াল টু ইকুইভ্যালেন্স অফ H2O। প্রত্যেকটা সাবস্টেন্সের ইকুইভ্যালেন্স বা নাম্বার অফ ইকুইভ্যালেন্স পরস্পর সমান। এবার এরকম একটা ইকুয়েশান দিয়ে যদি এরকম প্রশ্ন হয় যে 50 গ্রাম H2 যদি ধরো নেওয়া হয়েছে আর কি, 50 গ্রাম H2-র সঙ্গে অক্সিজেন মেশানো হয়েছে, দিয়ে বলা হচ্ছে যে H2O কত গ্রাম তৈরি হবে। এখন এই সমস্ত অঙ্ক করতে আমরা জেনারেলি মোল কনসেপ্টকে কাজে লাগাই। রিয়াকশান ব্যালেন্স করে আমরা এত গ্রাম থেকে এত, তাহলে 50 গ্রাম থেকে কত ঐকিক নেমে, বা আমরা মোল কনসেপ্টে যে ফর্মুলা পড়েছি একই ব্যাপার যদিও। এখন আমরা এই অঙ্কটাকেই মোল কনসেপ্ট ব্যবহার না করে ইকুইভ্যালেন্ট কনসেপ্ট দিয়ে সলভ করব। সুবিধাটা কি এখানে সুবিধা হচ্ছে রিয়াকশান ব্যালেন্স করতে হয় না। আমরা শুধু এইটুকু জানবো যে আমাদের এই অঙ্কটা করতে গেলে শুধু এরকম জানতে হবে যে ইকুইভ্যালেন্স অফ, আচ্ছা আমি লিখে রেখেছি এখানে, যাই হোক, ইকুইভ্যালেন্স অফ H2 ইকুয়াল টু ইকুইভ্যালেন্স অফ H2O, এইটুকু জানলেই হবে। এবার ইকুইভ্যালেন্স কী করে পাবো, এবার ইকুইভ্যালেন্টের জায়গাতে কোন ফর্মুলাটা অ্যাপ্লিকেবল সেটা দেখতে হবে। আমরা দেখছি এখানে শুধুই মাস দেওয়া আছে 50 গ্রাম, তাহলে 50 বাই যদি করি, ঠিক আছে, 50 গ্রাম বাই মানে ইকুইভ্যালেন্ট মাস। এবার আমরা অলরেডি জানি যে হাইড্রোজেনের ইকুইভ্যালেন্ট মাস বা ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 1। এবার যদি কারণ না জানি ইকুইভ্যালেন্ট ওয়েট, হতেই পারে, তখন আমরা কী করব,
তখন আমরা এই ফর্মুলায় চলে আসবো, তার মোলার মাস, তার এন ফ্যাক্টর এখান থেকে বের করাই যাবে প্রত্যেকটা, ঠিক আছে। যদি এন ফ্যাক্টরও বের করি তাহলে এটা 0 থেকে +1 যাচ্ছে, তাহলে 1 আর 2 আছে মানে 2 হচ্ছে এন ফ্যাক্টর, তাহলে বাই মোলার মাস ইন্টু এন ফ্যাক্টর। আর এটা হচ্ছে জলের ধরো x গ্রাম বাই মোলার মাস হচ্ছে 18 ইন্টু এন ফ্যাক্টর কত, জলের যদি এন ফ্যাক্টর বলি তাহলে এখান থেকে আবার ওই একই রকমভাবে তুমি যদি বলো যে এই +1 থেকে 0 কিন্তু 2 আছে তার মানে 2, আর যদি অক্সিজেনের সাপেক্ষে বলো তাহলে -2 থেকে 0 মানে 2, মানে 2 হচ্ছে, তাহলে ইন্টু 2, ঠিক আছে। তাহলে এবার কী হয়ে গেল দেখো, x = এটা 9 হচ্ছে, তাহলে 9 × 50 তার মানে 450 গ্রাম। এবার তুমি মোল কনসেপ্ট অ্যাপ্লাই করো, দেখো এটি আনসার আসবে। তাহলে ইকুইভ্যালেন্ট কনসেপ্টে আমাদের, আমি এটা একটা ছোটো এক্সাম্পল দেখালাম, যখন বড় এক্সাম্পল থাকবে তখন আমাদের সেই বড় ইকুয়েশন ব্যালেন্স করতে হবে না, নর্মালি এটা হয়ে যাবে। এবার যেটা বলছিলাম যে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবস্টেন্সের পরস্পরের ইকুইভ্যালেন্ট সমান হবে না দুটো কেসে, একমাত্র দুটো কেসে, সেই দুটো এবং ইন্টারেস্টিংলি সেই দুটোই আমাদের এইখানে বেশি বেশি করে ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে আমি যদি এই একই জিনিস কোনো নিউট্রালাইজেশন রিয়াকশান বা প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে যদি বলি, অ্যাসিড এবং বেসের বিক্রিয়া হচ্ছে, লবণ এবং জল তৈরি হচ্ছে, এটা একটা। আরেকটা হচ্ছে কোনো রেডক্স রিয়াকশনের ক্ষেত্রে, যেখানে কোনো অক্সিডাইজিং এজেন্ট কোনো রিডিউসিং এজেন্টের সঙ্গে রিয়াকশন করছে, সেই ক্ষেত্রে আমরা বলবো যে সেই ক্ষেত্রে এই ফর্মুলাটার একটা এক্সটেনশন হবে যে ফর নিউট্রালাইজেশন রিয়াকশন আমরা বলবো যে ইকুইভ্যালেন্স অফ প্রত্যেকটা সাবস্টেন্স, তো তা নিউট্রালাইজেশন মানে ইকুইভ্যালেন্ট, রিয়াকশান কার হবে, অ্যাসিডের সঙ্গে বেসের, তাহলে ইকুইভ্যালেন্ট অফ অ্যাসিড ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট অফ বেস। এখন এই পার্টিকুলার যে ফর্মুলাটা আপাত নিরীহ একটা ফর্মুলা, এটাকে দেখে এমনি এখন কিছু মনে হবে না, মনে হবে যে এটা আর আলাদা কী লিখলাম, আমি একই তো লিখলাম। ফর এক্সাম্পল ধরো NaOH এর সঙ্গে রিয়াকশান হলো HCl এর, তাহলে NaCl প্লাস H2O। এখন প্রথম ফর্মুলাটাই তো এখানে অ্যাপ্লিকেবল, প্রত্যেকটা সাবস্টেন্সের ইকুইভ্যালেন্ট সমান, সেটাই যদি করি তাহলেই তো ইকুইভ্যালেন্ট অফ অ্যাসিড আর ইকুইভ্যালেন্ট অফ বেস ইকুয়াল হয়ে গেল। তাহলে এখানে আমি আলাদা কী লিখলাম সেটা বোঝা যাবে তখনই যখন একটা অ্যাসিড আর একটা বেস দেওয়া থাকবে না, যখন একাধিক থাকবে, ঠিক আছে। ধরা যাক বলা হলো যে একটা NaOH সলিউশন আছে, ঠিক আছে, একটা বিকার আছে, সেই বিকারে তুমি NaOH সলিউশন নিয়েছো, একটা তার সার্টেন অ্যামাউন্ট বলে দেবে, ঠিক আছে, এত ml সলিউশন, তার নর্মালিটি হচ্ছে এত নর্মাল। এবার এইখানে বললো যে এটার কমপ্লিট নিউট্রালাইজেশন করার জন্য, রিয়াকশান প্রশমন বিক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য এখানে HClও মেশানো হলো, আবার H2SO4ও মেশানো হলো, ঠিক আছে। এবার যে কোনো একটার পরিমাণ দিল, অন্যটার বললো, বা ধরো এই পুরো ছবিটাকে তুমি উল্টে দাও, যে একটা পাত্রের মধ্যে HCl আর H2SO4 মেশানো আছে, তাদের পরিমাণ বলে দিল, যেটা দিয়ে দিল, এবার বললো যে কতটা NaOH মেশালে নিউট্রালাইজেশন রিয়াকশন সম্পূর্ণ হবে। তখন আমরা এটার ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু এটার লিখবো না, তখন হচ্ছে আমরা বলবো যে এই যে বেস তার যা ইকুইভ্যালেন্ট সেটা ইকুয়াল টু অ্যাসিডগুলোর মোট যত ইকুইভ্যালেন্ট সেটা। তো ওইখানে গিয়ে আমাদের এই বিষয়টার যে গুরুত্বটা সেইটা আমরা বুঝতে পারবো। তো এটা হচ্ছে 1 নম্বর ফ্যাক্টর। আর একই রকমভাবে আমরা যদি বলি ফর রেডক্স রিয়াকশন, আমি এক্ষুনি এইগুলোর কী অ্যাপ্লিকেশন হয় বা কীরকম কোয়েশ্চেন্স পরীক্ষায় আসে সেগুলো বলবো, তার আগে একটু এটা বলে নেওয়া ভালো। তো রেডক্স রিয়াকশনের ক্ষেত্রে একই রকমভাবে ইকুইভ্যালেন্ট অফ অক্সিডাইজিং এজেন্ট ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট অফ রিডিউসিং এজেন্ট। আবারও এই ফর্মুলাটার কোনো গুরুত্ব আপাতভাবে বোঝা যাবে না যতক্ষণ রিয়াকশানে একটা অক্সিডাইজিং এজেন্টের সঙ্গে একটা রিডিউসিং এজেন্টের বিক্রিয়া হচ্ছে, ততক্ষণ কিছু বোঝা যাবে না, ততক্ষণ যে আমরা জেনারেল ফর্মটা লিখলাম ABCD ওইটার মতোই লাগবে দেখতে। কিন্তু যখনই রিয়াকশানে মিক্সচার থাকবে, একটা অক্সিডাইজিং এজেন্ট দুটো রিডিউসিং এজেন্টের সঙ্গে রিয়াকশন করছে, বা উল্টোটা একটা রিডিউসিং এজেন্ট দুখানা অক্সিডাইজিং এজেন্টের সঙ্গে রিয়াকশন করছে, এরকম যখন থাকবে কেস, তখন আমরা কিন্তু প্রত্যেকটার ইকুইভ্যালেন্ট পরস্পরের সঙ্গে সমান এইটা করলে হবে না, তখন অক্সিডাইজিংগুলোর ইকুইভ্যালেন্ট ওয়েট মোট, সেটা হচ্ছে রিডিউসিংগুলোর টোটালটার যোগফল, ঠিক আছে। এইটুকু জেনে আমরা মোটামুটি প্রবলেমগুলো সলভ করা শুরু করি। এরপরে আরও 2-1টা ফর্মুলা বলবো, কিন্তু কিছু প্রবলেম করে নেওয়ার পরে। দেখো প্রথমে 3টে প্রবলেম লিখেছি, খুব ভালো করে প্রবলেমগুলো পড়তে হবে আগে আমাদের। আমি একটা অ্যাডভাইস দিয়ে রাখি তোমাদের, যখনই তোমরা পরীক্ষার হলে বা মক টেস্ট যখন দিচ্ছ, যে কোনো সময়, বা বাড়িতে যখন কোনো প্রবলেম সলভ করছো, টাইম ধরে MCQ সলভ করছো, প্রশ্নটা সবসময় 2বার করে পড়বে। প্রথমবার
প্রথমবার আরেকবার, দুবার প্রবলেম না পড়ে সলিউশনে যাবে না। দুবার করে যদি প্রবলেমটা পড়ো তাহলে ফার্স্টবার পড়তে গিয়ে যদি কিছু ভুলও পড়ে থাকো বা যদি কোনো ডেটা ওভারলুক করে থাকো তাহলে সেইটা সেকেন্ড টাইম কিন্তু ধরা পড়ে যাবে। তো দেখো বলছে ক্যালকুলেট মাস অফ NaOH টু নিউট্রালাইজ এত গ্রাম সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিড এবং NaOH এর নিউট্রালাইজেশন বা প্রশমন বিক্রিয়া হচ্ছে, একজনের ভর দিয়েছে আর একজনের কত ভর সেটা জানতে চেয়েছে। জেনারেলি আমরা এই ধরনের অঙ্ক মোল কনসেপ্টে করে এসেছি। এবার মোল কনসেপ্টের বদলে ইকুইভ্যালেন্ট কনসেপ্ট করার সুবিধা বললাম অলরেডি, যে এখানে কোনো ইকুয়েশন ব্যালেন্স করতে হয় না। এবার অ্যাসিড বেস যখন হচ্ছে তখন তো অ্যাসিড এবং বেসের নাম্বার অফ ইকুইভ্যালেন্ট পরস্পরের সমান, এইটুকু করে দিলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে কী করে করবো দেখো, আমি আর কোনো ইকুয়েশন লিখছি না, তাহলে আমি সিম্পলি এরকম লিখছি যে ইকুইভ্যালেন্ট অফ H2SO4, এদিকে লিখি ইকুইভ্যালেন্ট অফ NaOH, এই দুটো সমান। এবার সালফিউরিক অ্যাসিডের ভর দেওয়া আছে 4.9 গ্রাম, তাহলে মাস বাই মোলার মাস ইন্টু এন ফ্যাক্টর। এবার মোলার মাস কত, এন ফ্যাক্টর কত, এন ফ্যাক্টর এইগুলো তো অলরেডি আমরা করে এসেছি, সুতরাং এইগুলো আমরা জানবো, এটুকু এক্সপেক্টেড। আর এদিকে আমরা লিখবো মাস যেহেতু বের করতে বলেছে, তাহলে মাস বাই মোলার মাস হচ্ছে 40, এন ফ্যাক্টর হচ্ছে 1। জাস্ট এইটুকু সলভ করলেই হয়ে গেল অঙ্ক। তাহলে দেখো এটা উঠিয়ে দিলাম, নিচে 10 এসে গেল, এটা 2 হলো, 2 আর 2 কেটে গেল, 1/10, আর দিকে 40 উপরে চলে গেলে W = 4, তাই তো? তাহলে 4 গ্রাম হয়ে গেল আমাদের আনসার। 2 নম্বর, আবারও এখানে নিউট্রালাইজেশন, একই রিয়াকশন। দেখো ক্যালকুলেট মাস অফ দিস টু নিউট্রালাইজ এত গ্রাম অফ দিস, তো একটা অ্যাসিড একটা বেস, সুতরাং এক্স্যাক্টলি এই ফর্মুলা। তাহলে ইকুইভ্যালেন্স অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু ইকুইভ্যালেন্স অফ H3PO4। এবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দেওয়া আছে 14.8 গ্রাম। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মোলার মাস কত? অক্সিজেন 16, হাইড্রোজেন 17, 17 দুগুণ 34, 34 আর 40 74। এন ফ্যাক্টর কত? 2। আর H3PO4 এর কী বের করতে বলেছে? মাস। তাহলে মাস বাই মোলার মাস, H3PO4 এবং সালফিউরিক অ্যাসিডের মোলার মাস সেম, ঠিক আছে? এখানে ফসফরাস 31, সালফার 32, এক বেশি, তো এখানে হাইড্রোজেন একটা বেশি, ওখানে হাইড্রোজেন একটা কম, ঠিক আছে? ইন্টু এন ফ্যাক্টর কত হয়? 3 হয়। কমপ্লিট নিউট্রালাইজেশন যেহেতু বলেছে, সম্পূর্ণ রিয়াকশন হবে, সুতরাং একদম পুরো রিয়াকশন হবে। যতগুলো H+ তৈরি হতে পারে এখান থেকে, বা যতগুলো OH- তৈরি হতে পারে বেস থেকে, পুরোপুরি রিয়াকশনটা হবে। তাই জন্য আমরা বলছি নিউট্রালাইজেশন। আর এখানে টু নিউট্রালাইজ বলেছে, অনেক সময় টু নিউট্রালাইজ কমপ্লিটলি এরকমও বলা থাকে, তো দুটোর মিনিং একই। যদি কমপ্লিট না হয়, ইনকমপ্লিট যদি হয়, তাহলে ওরা সেই মতন কিছু একটা বলে দেবে। কমপ্লিট বলা থাক, কমপ্লিট না বলা থাক, কিছু না বলা থাকলে আমরা কমপ্লিটই ধরে নেব, ঠিক আছে? আচ্ছা দেখো, এখান থেকে যদি একটা 10 লিখি নিচে, তাহলে এটা অ্যাকচুয়ালি 2 হয়ে গেল, 4/10, তাহলে W = 4/10 মানে 2/5 অ্যাকচুয়ালি। তাহলে W = আমরা লিখব যে 98 × 2/5, আর 3টা এখানে আসবে, ঠিক আছে? তাহলে 98টাকে আমরা যদি অলমোস্ট 100 ভাবি, তাহলে এটা 20 হয়ে যাবে, 40/3 মানে 3 13 39, 13 পয়েন্ট সামথিং কিছু একটা হবে, ঠিক আছে? 13 পয়েন্ট কিছু একটা হয়ে গেল, 5 লিখে দিই আমি আপাতত, এটা তোমরা ক্যালকুলেট করে নাও, হয়ে গেল। থার্ডেরটা দেখো, থার্ডেরটা কী বলছে? একই রকম অঙ্ক, একটু আলাদা। এখানে ক্যালসিয়াম কার্বনেট যদিও একটা সল্ট, কিন্তু HCl এর সঙ্গে ওর নিউট্রালাইজেশন রিয়াকশনের মতনই একটা রিয়াকশন হয়। আমরা টাইট্রেশন পার্টে এটা আর একটু ডিটেলে জানবো আর কি। তো এখানে কমপ্লিটলি বলে দিয়েছে কেন? কারণ এখানে কমপ্লিট আর ইনকমপ্লিট যদি হয় তাহলে রিয়াকশানটা অন্যরকম হয়, এবং ক্যালসিয়াম কার্বনেটের এন ফ্যাক্টর পাল্টে যায়। যদি হাফ রিয়াকশন হয়, আমরা হাফ নিউট্রালাইজেশন বলি সেই রিয়াকশনটাকে, যেখানে ক্যালসিয়াম কার্বনেট থেকে বাইকার্বনেট তৈরি হয় ফার্স্ট স্টেপে, সেকেন্ড স্টেপে বাইকার্বনেট থেকে আবার ফাইনালি পুরোপুরি রিয়াকশন হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তো সেই হাফ রিয়াকশন যদি দেয় কখনো, তাহলে আমরা ক্যালসিয়াম কার্বনেটের এন ফ্যাক্টর ওখানে 1 ধরবো, 1। কিন্তু এই ক্ষেত্রে যখন কমপ্লিট রিয়াকশন হচ্ছে তখন এন ফ্যাক্টর 2 নর্মালি যা আছে আমরা জানি, এন ফ্যাক্টর 2 হবে, এখান থেকে বুঝতেই পারছি যেহেতু আয়নিক কম্পাউন্ড। তো এইবার আমরা এখানে লিখবো একই রকমভাবে যে নাম্বার অফ বারবার লিখে দিচ্ছি, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট না বলে শুধু ইকুইভ্যালেন্ট লিখলেই হয়। তো ইকুইভ্যালেন্ট অফ ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট অফ HCl। এবার আমরা দেখতে পাচ্ছি 1 গ্রাম বলা আছে, তাহলে মাস বাই মোলার মাস, ক্যালসিয়াম কার্বনেট মোলার মাস 100 হয়, ইন্টু 2, 100 কী করে হবে? 40 আর 12 52 আর 3 হলো 48, তাহলে 100 হয়ে গেল। এইবার এইখানে দেখো 50 ml
বলে দিয়েছে। এত ml এর সঙ্গে কমপ্লিট রিয়াকশন করে, তাহলে নর্মালিটি কত, HCl সলিউশনের নর্মালিটি বা গাঢ়ত্ব, স্ট্রেংথ, শক্তিমাত্রা কত। তাহলে এখানে মাস বের করতে বলেনি, নর্মালি বের করতে বলেছে। তাহলে মাস বাই মোলার মাস ইন্টু এন ফ্যাক্টর বা মাস বাই ইকুইভ্যালেন্ট মাস, ওসব দিয়ে দরকার নেই। তাহলে আমরা ফর্মুলা ইউজ করবো নর্মালিটি ইন্টু ভলিউম। তো ভলিউম হচ্ছে 50 ml, mlটাকে আমাদেরকে 1000 দিয়ে ভাগ করে লিটারে নিয়ে যেতে হবে। এবার একটা শূন্য কেটে দিলাম, এবার দেখে এখানে 1/100, এখানে 1/100 কেটে গেল, তাহলে n ইকুয়াল টু কত হয়ে গেল 2/5, তাই তো। তাহলে n ইকুয়াল টু 2/5 মানে 0.4। দেখো নাম্বার 4-এর আন্ডারে 5খানা প্রবলেম আছে, ABCDE, এই 5টা কিন্তু 5টা আলাদা আলাদা প্রবলেম বা আলাদা নিউমেরিক্যাল হিসেবে ট্রিট করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকুলেট নাম্বার অফ মোলস অফ KMnO4 ব্র্যাকেটে অ্যাসিডিফাইড মানে অ্যাসিড মিডিয়াম, অ্যাসিড মিডিয়ামে নাম্বার অফ মোল অফ KMnO4 বার করতে বলেছে রিকোয়ার্ড টু অক্সিডাইজ। প্রথমটা হচ্ছে 5 মোলস অফ FeSO4 মানে 5 মোল FeSO4কে অক্সিডাইজ করতে, জারিত করতে কত মোল KMnO4 লাগবে অ্যাসিডিফাইড। তাহলে সবার আগে আমাদের এই ইনফরমেশনটা দরকার যে MnO4 মাইনাস অ্যাসিড মিডিয়ামে যখন অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে, নিজে তখন রিডিউস হয়ে Mn2+ তৈরি করে, অর্থাৎ +7 থেকে +2 স্টেটে যায়। সুতরাং এন ফ্যাক্টর হচ্ছে 5। এন ফ্যাক্টর 5 সব কটা 5টা এক্সাম্পলের জন্যই অ্যাপ্লিকেবল। এবার প্রথমটা হচ্ছে 5 মোলস অফ FeSO4। তাহলে আমরা কী শিখলাম, এর আগে একটা ফর্মুলা লিখেছিলাম যে এই রেডক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ অক্সিডাইজিং এজেন্ট ইকুয়াল টু নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ রিডিউসিং এজেন্ট। তাহলে আমরা বলবো যে ইকুইভ্যালেন্ট অফ KMnO4 বা MnO4 মাইনাস, যাই বলো না কেন একই ব্যাপার। সো দিস ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট অফ Fe2+। তাহলে কত মোল, তাই তো, কত মোল সেটা বের করতে হবে। ইকুইভ্যালেন্ট মানে কি, নাম্বার অফ মোলস ইন্টু এন ফ্যাক্টর না, আগের দিন ফর্মুলা মনে করেছিলাম, ইমন দিয়ে মনে রাখবো, EMN। তো নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু নাম্বার অফ মোল ইন্টু এন ফ্যাক্টর। সো দিস ইকুয়াল টু এরও নাম্বার অফ মোল 5 মোল ইন্টু এন ফ্যাক্টর কত 1। Fe2+ এর এন ফ্যাক্টর 1 কী করে বুঝবো, যখনই Fe2+ রিয়াকশন করে KMnO4 এর সঙ্গে আমরা অলরেডি ব্যালেন্স করেছি বহুবার, Fe2+ থেকে 3+ তৈরি করে, সুতরাং এন ফ্যাক্টর 1 বোঝা যাচ্ছে। তো সুতরাং এখান থেকে আমার আনসার এমনি বেরিয়ে গেল যে x ইকুয়াল টু 1 মানে 1 মোল KMnO4 লাগবে। এবার নাম্বার অফ মোলের বদলে অনেক সময় নাম্বার অফ গ্রাম, কত গ্রাম KMnO4 লাগবে, ঠিক আছে, কত গ্রাম KMnO4 লাগবে 5 মোলকে রিডিউস করতে, বা 5 মোলের জায়গায় ওরা ধরো মাস দিয়ে দিল, তাহলে মাস হলে আমরা আগের ফর্মুলায় চলে যাবো আবার, যেটা আমরা একটু বললাম, মাস বাই মোলার মাস ইন্টু এন ফ্যাক্টর। আর যদি মোল থাকে তাহলে এইখানে আসবো, ঠিক আছে। তো একটার যদি মাস জানতে চায়, একটার মোল দেওয়া আছে, বা উল্টোটা একটার মোল জানতে চাইছে ওটার মাস দেওয়া আছে, তখন আমরা মোল টু মোল কনভার্সনটাই করবো। মোল বেরিয়ে গেল এখানে, এবার যদি মাস বের করতে হয় তাহলে আমরা KMnO4 এর মোলার মাস হচ্ছে 158 দিয়ে গুণ করে দেবো, তাই না। নাম্বার অফ মোল ইকুয়াল টু মাস বাই মোলার মাস, তো তাহলে মাস ইকুয়াল টু মোল ইন্টু মোলার মাস। তাহলে মোলস কত বেরিয়েছে 1, তাহলে 1 ইন্টু মোলার মাস, যদি 5 মোল বেরোয় 5 ইন্টু 158, তাহলে এই কত গ্রাম সেটা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল এ। বিতে সালফাইড আয়ন, সালফাইড আয়নে কী রিয়াকশন হয়, সালফাইড অক্সিডাইজ হয়ে সালফেট তৈরি করে। সালফাইড হচ্ছে এখানে +4 আর এখানে +6, তাহলে এন ফ্যাক্টর হচ্ছে 2। তাহলে আবার আমরা লিখবো যে কী লিখবো, x ইন্টু 5 ইকুয়াল টু 10 মোল, তাহলে 10 ইন্টু 2, এখান থেকে আমরা পেয়ে গেলাম x ইকুয়াল টু 4 মানে 4 মোল KMnO4 লাগবে। নাম্বার সি, ফেরাস অক্সালেট। ফেরাস অক্সালেট মানে কি, ফেরাস মানে FeC2O4 হচ্ছে ফেরাস অক্সালেট, আচ্ছা ব্র্যাকেটটা দরকার নেই, FeC2O4 হচ্ছে ফেরাস অক্সালেট। এবার এটা যখন অক্সিডাইজ হয় KMnO4 এর প্রেজেন্সে, তখন ফেরিক হয়, ফেরাসটা অক্সিডাইজ হয় ফেরিক, আর C2O4 2- অক্সিডাইজ হয় কার্বন ডাইঅক্সাইড। তাহলে এটা +2 থেকে +3 মানে 1 ইউনিট, আর এটা +3 থেকে +4 মানে 1 ইউনিট ইন্টু 2 মানে 2 ইউনিট, তাহলে 1+2 টোটাল আমরা বলবো এন ফ্যাক্টর হয়ে গেল 3। তাহলে 2 মোল দেওয়া আছে, তাহলে 2 ইন্টু 3 ইকুয়াল টু x ইন্টু 5, এখান থেকে x ইকুয়াল টু কত হয়ে গেল 6/5, তাহলে এত মোল আমার KMnO4 দরকার। নাম্বার ডি হচ্ছে ফেরিক অক্সালেট। তাহলে তার মানে ফেরিক মানে Fe যোজতা 3, তাহলে এটা 3টে হবে, আর অক্সালেট 2, তো এটা দুটো হলো। এবার ফেরিকটা ফেরিকই থাকছে, অক্সালেটটা CO2 হয়ে যাচ্ছে, তাহলে এটা +4 গেল +3 থেকে
এক ইউনিটের চেঞ্জ ইন্টু 6টা অ্যাটম, তাহলে এন ফ্যাক্টর হচ্ছে 6, এন ফ্যাক্টর হচ্ছে 6। তাহলে আমরা কী লিখবো, 5 মোল আছে, তাহলে 5 মোল ইন্টু এন ফ্যাক্টর ইকুয়াল টু এক্স ইন্টু 5, তাহলে KMnO4 এর নাম্বার অফ মোল হচ্ছে কত, 6 মোল, মানে 6 ইন্টু এত গ্রাম যদি মাস বের করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই 5 নম্বরের যে প্রবলেমটা, এইটা একটু অন্যরকম, এটাকে একটু স্টার চিহ্ন দিয়ে দাও। এই যে আমরা বলছিলাম যে একটা রিয়াকশন হচ্ছে A + B = C + D, তাহলে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট প্রত্যেকের সমান, এটা নর্মাল কেসে হবে। দুটো আমরা আলাদা কেস বলেছিলাম যেগুলো একটু খেয়াল করতে হবে। তো তার মধ্যে এটা একটা রেডক্স রিয়াকশন, আর এটা ছিল নিউট্রালাইজেশন। তো রেডক্সে কী হচ্ছে, যদি একাধিক পদার্থ থাকে, আমরা এখানে দেখছি যে একটা KMnO4 অক্সিডাইজিং এজেন্ট ভার্সেস 3জন রিডিউসিং। এখানে বলছে মিক্সচার কন্টেনিং H2O2 Ki অক্সালেট। আমরা দেখছি তো অক্সালেটকেও CO2-তে অক্সিডাইজ করছে, Ki-কে I2 আয়োডিনে এবং H2O2-কে অক্সিজেনে অক্সিডাইজ করে, রিয়াকশন পড়েছি আমরা। তাহলে একটা অক্সিডাইজিং এজেন্ট লড়াই করছে 3জনের সঙ্গে, তাহলে ওর একার ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু এদের 3জনের ইকুইভ্যালেন্টের যোগফল। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব যে ইকুইভ্যালেন্ট অফ অক্সিডাইজিং এজেন্ট ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট অফ রিডিউসিং এজেন্ট। তোমরা এখানে একটা করে টোটাল শব্দ যোগ করতে পারো, টোটাল, তাহলে পরে হয়তো তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এখানে নেক্সট লাইনে লিখব ইকুইভ্যালেন্ট অফ MnO4 মাইনাস ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট অফ H2O2 প্লাস ইকুইভ্যালেন্ট অফ Ki প্লাস ইকুইভ্যালেন্ট অফ C2O4 2 মাইনাস। ঠিক আছে, তাহলে এবার এখানে যদি আমার x × 5 হয়, তাহলে এদিকে কত হবে, দেখো H2O2 থেকে যখন অক্সিজেন তৈরি হচ্ছে -1 থেকে 0 1 ইউনিট ইন্টু 2টো অ্যাটম, মানে এন ফ্যাক্টর 2, তাহলে এন ফ্যাক্টর যদি 2 হয় তাহলে 5 × 2 প্লাস Ki I- থেকে I2 এন ফ্যাক্টর 1, তাহলে 10 মোল 10 × 1, আর অক্সালেট থেকে CO2 1 ইউনিটের চেঞ্জ, কিন্তু একটা অক্সালেটের 2টো কার্বন, তাহলে 2 হয়ে গেল এন ফ্যাক্টর, তাহলে কত মোল, 15 মোল, তাহলে 15 × 2 মানে 30 40 50, তাই তো। তাহলে x × 5 যদি 50 হয়, তাহলে x = 10, 10 মোল KMnO4 লাগবে এই পুরো মিক্সচারটাকে অক্সিডাইজ করতে। দেখো বাজারটায় বলছে ক্যালকুলেট মোলস অফ পটাশিয়াম ডাইক্রোমেট রিকোয়ার্ড টু অক্সিডাইজ অ্যান ইকুইমোলার মিক্সচার অফ ফেরাস সালফেট অ্যান্ড ফেরিক সালফেট অফ 1.104 kg। 1.104 kgর এই একটা মিক্সচার নেওয়া হয়েছে ফেরাস আর ফেরিক সালফেটের। একে অক্সিডাইজ করতে কত মোল পটাশিয়াম ডাইক্রোমেট লাগবে। এবার পটাশিয়াম ডাইক্রোমেট আমরা জানি যে জেনারেলি এরা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে অ্যাসিড মিডিয়ামে। তো অ্যাসিড মিডিয়ামে যখন ডাইক্রোমেট রিয়াকশন করে তখন নিজে Cr3+ যায়, ঠিক আছে, +6 থেকে +3-তে যায়, তাহলে +3 মানে 3 ইউনিটের চেঞ্জ হচ্ছে × 2, অর্থাৎ ডাইক্রোমেটের এন ফ্যাক্টর হচ্ছে 6। এবার দেখো মিক্সচারে কে কে আছে, ফেরাস সালফেট আর ফেরিক সালফেট। তো ফেরাস সালফেটের ইকুইমোলার মিক্সচার, তাই তো, ইকুইমোলার মানে একজনের x মোল থাকলে আরেকজনেরও x মোল। এবার কী করে করবো দেখো, তাহলে এর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু, মানে অক্সিডাইজিং এজেন্টের ইকুইভ্যালেন্ট নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু রিডিউসিং এজেন্টের ইকুইভ্যালেন্ট। এবার রিডিউসিং এজেন্ট কারা, এরা দুজন, কিন্তু খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে যে এরা দুজন আসলে নয়। কেন, যখন ডাইক্রোমেট রিডিউস হয়ে Cr3+ হচ্ছে সেই সময় Fe2+ অক্সিডাইজড হয়ে Fe3+ হচ্ছে। Fe2+ মানে কোনটা, ফেরাস সালফেট। ফেরিক সালফেটে তো আয়রন অলরেডি 3+ স্টেটেই আছে, ওর তো আর অক্সিডেশন হবে না। তাহলে ফাইনাল রিয়াকশান কার মধ্যে হবে, ডাইক্রোমেট আর ফেরাস। তাহলে আমরা লিখব যে ইকুইভ্যালেন্ট অফ Cr2O7 2- ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট অফ Fe2+। এই কারণে এই প্রবলেমটায় আমরা একটা স্টার মার্ক দিচ্ছি, কারণ আমরা একটু আগে যে ফর্মুলা ইউজ করলাম যে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ অক্সিডাইজিং এজেন্ট ইকুয়াল টু রিডিউসিং, তো আমরা যেহেতু এখানে কোয়েশ্চেনে লেখা আছে যে মিক্সচার, এই দুটোর মিক্সচারকে হচ্ছে অক্সিডাইজ করতে হবে, তা আমরা আমাদের ভুলবশত কী করব, দিস ইকুয়াল টু এটা প্লাস ইকুইভ্যালেন্ট অফ Fe3+ লিখে দিয়ে হিসাব করতে লেগে যাব, তখনই গণ্ডগোলটা হয়ে যাবে। সেই কারণে এই অঙ্কটা একটা খুব ট্রিকি অঙ্ক, ঠিক আছে।
এবার দেখো FeSO4 মানে আয়রন হচ্ছে 56 আর এটা হচ্ছে 98, তার মানে 154 হয়ে গেল। আর সরি ভুল করছি, সালফেট 96, তাই তো 152। আর ফেরিক সালফেটের মোলার মাস কত দেখি, Fe2SO4 হোল থ্রাইস, তার মানে 56 112 আর 3 × 96, 3 × 96 মানে কত, 3 6 18 28 মানে 288 আর 112, 88 আর 12 300, এটা 400 হয়ে গেল মোলার মাস। এইবার বলছে দুজনের ইকুয়াল নাম্বার অফ মোল নিয়েছে, ইকুইমোলার মিক্সচার মানে দুজনের মোল সংখ্যা সমান। এবার আমরা যদি মোল ইকুয়াল টু W/M এই ফর্মুলায় যাই, তাহলে আমরা এখান থেকে মাস বের করতে পারবো N × M করে, ঠিক আছে। এবার দুজনেরই মোল সংখ্যা সমান, তো দুজনেই X ধরে নিচ্ছি, তাহলে 152 X হয়ে গেল, ঠিক আছে, আর 400 X হয়ে গেল, টোটাল এতটা, তাহলে কী হয়ে গেল, মাস, ওই মিক্সচারের মাস হয়ে গেল এটা। তারপরে দেখতে পাচ্ছি যে দিস ইকুয়াল টু কত হচ্ছে, 400 আর 100, 552 X, তাহলে 552 X ইকুয়াল টু 1.104 কেজি, মানে 1104 গ্রাম। এটা ডবলই আছে মনে হচ্ছে, তাই না? তাহলে কি বলবো, X ইকুয়াল টু 2 হয়ে গেল, সরি গ্রাম কেন লিখছি, X ইকুয়াল টু 2 হয়ে গেল, ঠিক আছে। তার মানে 2 মোল করে নেওয়া হয়েছে দুজনেরই ইকুইমোলার মিক্সচার, তো 2 মোল 2 মোল টোটাল 4 মোল নেওয়া হয়েছে, যার টোটাল মাস হচ্ছে ওইটা দেওয়া আছে 1.014। এই কারণে আমরা এগুলোকে মাসে কনভার্ট করলাম, যাতে করে আমরা দুজনের প্রত্যেকের মাসটা বের করে ফেলতে পারি, সরি দুজনের প্রত্যেকের মোলটা বের করে ফেলতে পারি। তাহলে 2 মোল হয়ে গেল। তাহলে এইবার আমরা এখানে বসিয়ে দিতে পারবো যে এখানে বলেছে যে কত মোল দরকার, তাহলে ধরা যাক X মোল দরকার, ইন্টু এর হচ্ছে N ফ্যাক্টর 6, আর এর তো আমরা দেখে নিচ্ছি 2 মোল, আর ফেরাসের ইকুইভ্যালেন্ট তো N ফ্যাক্টর তো হচ্ছে 1, তাহলে আমরা পেয়ে গেলাম যে X ইকুয়াল টু 1/3 এত মোল, ঠিক আছে। পরটা বলতে হবে ক্যালকুলেট ভলিউম অফ 2 মোলার HCl, 2 মোলার HCl নিয়েছে, তার ভলিউম বের করতে হবে, কত আয়তন হচ্ছে দরকার পড়ছে, কী কারণে, ফর কমপ্লিট নিউট্রালাইজেশন অফ ইকুইমোলার মিক্সচার অফ Na2CO3 অ্যান্ড NaHCO3। আচ্ছা, ইকুইমোলার মিক্সচার দিয়েছে, ইকুইমোলার মিক্সচারের আগেরটায় যেমন ইকুইমোলার মিক্সচারের মাস দেওয়া ছিল, এটাতে দেওয়া নেই, এটাতে দেওয়া না থাকলে হবে না, এটা 19 গ্রাম হবে, 19 গ্রাম অফ, ঠিক আছে, 19 গ্রামের একটা মিক্সচার আছে ইকুইমোলার। তাহলে Na2CO3 আর NaHCO3 দুজনকেই হচ্ছে রিয়াকশান, দুজনের সঙ্গে রিয়াকশান করবে অ্যাসিডটা। এরা দুজন যদিও আমি বলছিলাম যে এরা সল্টের মতন, কিন্তু HCl অ্যাসিডের সঙ্গে এরা অলমোস্ট নিউট্রালাইজেশন রিয়াকশানের মতনই করে। তাহলে সোডিয়াম কার্বনেট মানে হচ্ছে 48 আর 12 60, 60 আর 46, 23 দুগুণে 46, তাহলে 106 হয়ে গেল এর মোলার মাস। আর এখানে 60 মানে 48 আর 12 60, 61 আর 23 84, এই হয়ে গেল এদের মোলার মাস। তাহলে মোলার মাস ইন্টু নাম্বার অফ মোল X ধরে নিলাম, ইকুইমোলার, তাহলে দুজনেরই আবারও X করে ধরে নিচ্ছি, তাহলে এটা প্লাস 84 ইন্টু X, সো দিস ইকুয়াল টু 19 গ্রাম টোটাল মাস। তাহলে দেখো 106 আর 84 কত হচ্ছে, 190 X ইকুয়াল টু 19, তাহলে X ইকুয়াল টু 0.1, তার মানে 0.1 মোল হচ্ছে Na2CO3 নিয়েছি, আবার 0.1 মোল এটা নিয়েছি, দিয়ে এদের সঙ্গে রিয়াকশন করানো হচ্ছে কার, HCl এর। তাহলে এইবার আমরা এইখানে কি লিখতে পারি, ইকুইভ্যালেন্ট অফ অ্যাসিড ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট অফ বেস, তাহলে ইকুইভ্যালেন্ট অফ HCl ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট অফ Na2CO3 প্লাস ইকুইভ্যালেন্ট অফ NaHCO3, ঠিক আছে। তাহলে HCl এর ইকুইভ্যালেন্ট, HCl এর মোলারিটি দেওয়া আছে, তাহলে ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু
মোলারিটি অ্যাকচুয়ালি নর্মালিটি দিয়ে আমরা অঙ্ক করবো, যেহেতু আমরা ইকুইভ্যালেন্ট বলছি আর কি। আর HCl যেহেতু একটা মোনোবেসিক অ্যাসিড, মোনোবেসিক অ্যাসিডের নর্মালিটি আর মোলারিটি সেম হয়। কি ফর্মুলা আমরা জেনেছিলাম? নমন, নর্মালিটি ইকুয়াল টু মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর। তাই মোলারিটি যদি 2 হয় আর HCl এন ফ্যাক্টর 1, তাহলে নর্মালিটিও 2 হবে, তাই না? যে সমস্ত মোনোবেসিক অ্যাসিড বা মোনো অ্যাসিডিক বেস ইত্যাদি থাকে তাদের সবারই নর্মালিটি আর মোলারিটি সেম হয়। তো সেটা বেরোলো আমাদের ফর্মুলা। তার মানে এটা নর্মালিটিও 2। তাহলে নর্মালিটি 2 হয়, তাহলে নর্মালিটি ইন্টু ভলিউম, ভলিউম ইন্টু ভলিউম লিটারে, তাহলে ভলিউম হচ্ছে লিটারে, দিস ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট হয়ে গেল। আর এদের ইকুইভ্যালেন্ট কী করবো? মোলস ইন্টু এন ফ্যাক্টর। তাহলে 0.1 মোল ইন্টু কার্বনেটের হচ্ছে 2, আর বাইকার্বনেটের হচ্ছে 1, তাহলে 0.2 আর 0.1 মানে 0.3, ঠিক আছে? 2 ইন্টু ভলিউম, তাহলে ভলিউম ইকুয়াল টু 0.3/2 মানে 0.15 লিটার। লিটার বলছি আর কি লিখছি, লিটার। তাহলে এটাকে মিলিলিটারে লিখে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো এখানে? দুটোতেই কী দাঁড়ালো? যে টোটাল নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ অ্যাসিড ইকুয়াল টু টোটাল নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ বেস, বা আগেরটায় টোটাল নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ অক্সিডাইজিং এজেন্ট ইকুয়াল টু টোটাল নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ রিডিউসিং এজেন্ট। যখনই আমরা দেখব যে একটা অ্যাসিডের এগেনস্টে দুটো বেস বা উল্টোটা, একটা অক্সিডাইজিং এজেন্টের এগেনস্টে দুটো রিডিউসিং এজেন্ট বা উল্টোটা, তখন আমাদের কী করতে হবে? প্রত্যেকটার ইকুইভ্যালেন্ট পরস্পর সমান সেটা হবে না, তখন এই ফর্মুলায় আসতে হবে বা আগেরটায়। আর যেরপর দেখো 7 এবং 8 এই দুটো প্রবলেম তোমরা বাড়িতে সলভ করবে। এতক্ষণ আমরা যা যা করলাম এক্স্যাক্টলি সেরকম। ক্যালকুলেট ভলিউম অফ 0.5 নর্মাল H2SO4 রিকোয়ার্ড টু ডিজলভ এত গ্রাম অফ কপার কার্বনেট। তাহলে এটা এবং সালফিউরিক দুটো ইকুইভ্যালেন্ট সমান করে দেবে। তারপর যা ডেটা দেওয়া আছে এখান থেকে আনসার বেরিয়ে যাবে। আনসার ব্র্যাকেটে লেখা আছে 40 ml। তারপর 0.126 গ্রাম অফ এ ডাইবেসিক অ্যাসিড, ডাইবেসিক মানে দ্বিক্ষারীয় অ্যাসিড, অর্থাৎ যার এন ফ্যাক্টর 2 হবে, রিকোয়ার্স 20 ml অফ 0.1 নর্মাল NaOH। তাহলে আবারও অ্যাসিড আর বেস NaOH রিয়াকশন হচ্ছে। আচ্ছা, ফর কমপ্লিট নিউট্রালাইজেশন হওয়ার জন্য এত গ্রাম অ্যাসিডের সঙ্গে অতটা বেস দরকার হচ্ছে। এবার বলছে ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যান্ড মোলার মাস অফ অ্যাসিড। আমরা আবারও ইকুইভ্যালেন্ট দুটো সমান করে দেবো। যেহেতু ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে বলেছে, তাহলে এবার যখন আমি বাঁদিকে লিখছি যে ইকুইভ্যালেন্ট অফ অ্যাসিড, তাহলে তার পরের লাইনে লিখবো তোমার হচ্ছে যে মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, তাহলে সেখান থেকে ইকুইভ্যালেন্ট ওয়েট বেরিয়ে যাবে। আর ডান দিকেরটার ক্ষেত্রে নর্মালিটি ইন্টু ভলিউম, ঠিক আছে? এটাও একই রকম অঙ্ক, কিন্তু এই অঙ্কটা আমি সলভ করছি, তার একটা কারণ আছে, আগে সলভ করে নিই তারপর বলছি। বলছে এত গ্রাম অফ এ মেটাল কার্বনেট রিয়াক্টস উইথ 40 ml অফ সেমি মোলার H2SO4, ফাইন্ড ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল। তাহলে অ্যাসিডের সঙ্গে কে রিয়াকশন করছে? মেটাল কার্বনেট। তাহলে অ্যাসিড এবং মেটাল কার্বনেটের ইকুইভ্যালেন্ট সমান হবে। তাহলে প্রথমে লিখছি যে ইকুইভ্যালেন্ট অফ H2SO4 ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট অফ মেটাল কার্বনেট, এবার অ্যাসিডের ক্ষেত্রে কি দেওয়া আছে দেখো, 40 ml সেমি মোলার। সেমি মানে কি? সেমি ফাইনাল। তো সেমি মানে হচ্ছে হাফ, সেমি মোলার মানে হাফ নর্মাল, মানে 0.5 নর্মাল, ঠিক আছে? সেমি মানে 0.5, ডেসি নর্মাল মানে 0.1, ডেসি মানে 1/10, 0.1। সেন্টি নর্মাল যদি বলে কোথাও, তাহলে 0.1 ইত্যাদি। তাহলে 0.5 হচ্ছে নর্মালিটি ইন্টু 40 হচ্ছে ভলিউম, কিন্তু 40/1000 করতে হবে। তা 40 ইন্টু 10⁻³ লিখলাম, একই ব্যাপার, ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট অফ মেটাল কার্বনেট। এবার মেটাল কার্বনেটের আমরা কিছু জানি না, খালি ভর দিয়েছে, মাস দিয়েছে, তাহলে মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, যেটা আমি আগেরটার ক্ষেত্রে বলছিলাম। এখানে যদি ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে বলেছে, তাহলে আমরা এর ক্ষেত্রে এই ফর্মুলা ব্যবহার করবো, মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, মাস দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এবার আমরা এখান থেকে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল কার্বনেট পেয়ে গেলাম। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু কত বেরোচ্ছে? দিস ইকুয়াল টু এটা বাই এটা। আচ্ছা 0.4 মানে ইন্টু 10⁻² লিখতে পারি। এবার 0.5 ইন্টু 10⁻³ মানে 5 ইন্টু 10⁻, এটাকে 5 করলাম না, 5 করলে তো এটা 10⁻4 হয়ে যাবে, সেটা দাও। এটার সঙ্গে দেখো 0, এই 0, 40টাকে যদি 4 ভাবি,
তাহলে 4 ইন্টু 10⁻², তাহলে -2 আর এই -2 কেটে গেল, তাহলে এখান থেকে পড়ে থাকলো 4 আর 0.5 গুণ করলে কত হয় 2, তাহলে এদিকে পড়ে থাকলো 2, এদিকে পড়ে থাকলো 84, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু 84/2, 84/2 মানে 42। এবার এই যে 42টা বেরোলো এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল কার্বনেট, আর বলেছে ফাইন্ড ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল। এবার শুধুমাত্র এইটুকুর জন্য আমি এই প্রবলেমটা সলভ করলাম, কারণ যেই ইকুইভ্যালেন্ট ওয়েট 42 বেরিয়ে যায়, 4টে অপশানের মধ্যে একটা 42 থাকবে, সঙ্গে সঙ্গে আমরা ওটাকে সঠিক অপশান ভেবে টিক করবো বা ওএমআর শিটে গোল পাকিয়ে দেবো, কিন্তু তখনই অঙ্কটা ভুল হয়ে যাবে, কারণ এটা তো চেয়েছে হচ্ছে মেটালের ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে যেহেতু মেটাল কার্বনেট একটা আবার হচ্ছে একটা বাইনারি কম্পাউন্ড, তাহলে আমরা বলবো যে এই যে 42 এটা হচ্ছে আসলে ইকুইভ্যালেন্ট ওয়েট, বা এরকম লিখি ই অফ মেটাল, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল প্লাস ইকুইভ্যালেন্ট ওয়েট অফ কার্বনেট। এবার কার্বনেট আমরা জানি যে আয়নের ইকুইভ্যালেন্ট ওয়েট কী করে বের করতে আমরা শিখেছি আগে, ওখানে কার্বন 12 আর ওদিকে 48 মানে 60, আর চার্জ হচ্ছে 2, 60/2 মানে 30, তাহলে দিস ইকুয়াল টু মেটালের ইকুইভ্যালেন্ট ওয়েট প্লাস 30, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল হচ্ছে 12, তাহলে আনসার হচ্ছে 12, 42 কিন্তু আনসার না, ঠিক আছে। আচ্ছা, এবার দুটো জিনিস আরও দেখে নাও। নর্মালিটি অফ ডাইলিউশন, ডাইলিউট করা মানে কোনো জিনিসকে, কোনো দ্রবণকে লঘু বানানো, মানে জল মিশিয়ে তাকে তার গাঢ়ত্ব কমানো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে নর্মালিটির চেঞ্জ কীরকম হবে বা স্ট্রেংথের চেঞ্জ কীরকম হবে, এটা একটা। আর একটা সেকেন্ড টাইপ হচ্ছে নর্মালিটি অফ মিক্সিং। দুটো সলিউশনকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হলো, তাহলে যে সলিউশনটা ফাইনালি তৈরি হলো তার নর্মালিটি কী হবে। এটা জেনারেলি কী হয়, অ্যাসিড আর বেস মেশানো হয়, সেখানে নিউট্রালাইজেশন রিয়াকশান হয়। যদি অ্যাসিড আর বেসের ইকুইভ্যালেন্ট সমান না হয় তাহলে রিয়াকশান কমপ্লিট হবে না। খানিকটা যদি অ্যাসিডের ইকুইভ্যালেন্ট কম থাকে, বেসের যদি বেশি থাকে, তাহলে অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ধরো 5, বেসের ইকুইভ্যালেন্ট 7, তাহলে 5-এর সঙ্গে 5 রিয়াকশান করে যাবে, তাহলে 2 ইকুইভ্যালেন্ট বেস এক্সেস থেকে যাবে। সেই অবস্থায় সলিউশনটার নর্মালিটি কত। মোলারিটির ক্ষেত্রেও এরকম অঙ্ক আসে এবং কোয়েশ্চেন আসে আমাদের। এখন আমরা আপাতত নর্মালিটি ওরিয়েন্টেড কোয়েশ্চেন দেখব। তাহলে এক হচ্ছে ওই রকম মিক্সিং, যেখানে কমপ্লিট নিউট্রালাইজেশন হবে না, বা যদি রেডক্স রিয়াকশানও হয় তাহলে অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্টের ইকুইভ্যালেন্ট সমান থাকবে না, কোনো একটা এক্সেস থাকবে, এবং তারপরে ফাইনাল সলিউশনের নর্মালিটি কত সেটা বের করতে হয়। আর এদিকে হচ্ছে ডাইলিউশন, মানে একটা সার্টেন সলিউশন দেওয়া আছে, বলা হলো যে 50 ml এত মোলার এত নর্মাল একটা সলিউশন দেওয়া আছে, তার মধ্যে এতটা জল মিশিয়ে দেওয়া হলো, তাহলে ফাইনাল সলিউশনের নর্মালিটি কত, বা ফাইনাল সলিউশনের নর্মালিটি এত করার জন্য কতটা জল মেশাতে হবে, এটসেট্রা। ঠিক আছে, তো কীরকম ধরো যায় একটা সলিউশন আছে যেটার ভলিউম হয়েছে V1 নেওয়া হয়েছে, আর তার নর্মালিটি ধরো N1। এই অবস্থায় এই অবস্থাটার মধ্যে আমরা জল মেশালাম, জল মেশালে দ্রবণটার যে নর্মালিটি বা গাঢ়ত্ব কমে গিয়ে ধরো সেটা হয়ে গেল N2, আর ভলিউম বেড়ে গিয়ে হয়ে গেল V2। তাহলে এই প্রথম অবস্থায় এবং দ্বিতীয় অবস্থায়, দুই অবস্থাতেই যেটা মেশানো হয়েছে সলিউট দ্রাব্য, যেটা যদি অ্যাসিডের দ্রবণ হয় তাহলে অ্যাসিড, যদি লবণের দ্রবণ হয় তাহলে লবণ, ক্ষার হলে ক্ষার, তাহলে তার যে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট সেইটা তো পাল্টাবে না, জল মেশালে তো রিয়াকশান হচ্ছে না কোনো, সুতরাং নাম্বার অফ ইকুইভ্যালেন্ট আগে যা ছিল এখনও তাই আছে। তাহলে আমরা লিখব যে ইকুইভ্যালেন্ট অফ সলিউট মানে যার দ্রবণ আর কি, যেটা মেশানো হয়েছে জলের সঙ্গে, তাহলে ইকুইভ্যালেন্ট অফ সলিউট বিফোর ডাইলিউশন, জল মিশিয়ে লঘু করার আগেকার যে ইকুইভ্যালেন্ট সেটা ইকুইভ্যালেন্ট অফ সলিউট আফটার ডাইলিউশন হবে, এই দুটো সমান হবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা দাঁড়ালো যে ইকুইভ্যালেন্ট মানে কি, নর্মালিটি ইন্টু ভলিউম ইন লিটার, তাহলে দিস ইকুয়াল টু নর্মালিটি ইন্টু ভলিউম ইন লিটার। এবার যদি দুদিকেই মিলি লিটার থাকে তাহলেও কোনো সমস্যা নেই, ইউনিট দুদিকে সেম। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের ফর্মুলা এই ক্ষেত্রে, ডাইলিউশনের ক্ষেত্রে। কীরকম কোয়েশ্চেন আসবে একটু পরে দেখাচ্ছি, তার আগে ওই দিকটা দেখিনি যে মিক্সিং মানে কীরকম। এবার মিক্সিংয়ের ক্ষেত্রে দুটো কেস আসতে পারে, যাদেরকে মেশানো হচ্ছে, যেটা আমি একটু এক্সাম্পল দিলাম অ্যাসিডের সঙ্গে বেস, তাহলে আমরা ওই ধরনের মিক্সচারকে বলবো রিয়াক্টিং মিক্সচার, যেখানে মেশালেই রিয়াকশান হয়ে যাবে। তাহলে একটা হচ্ছে রিয়াক্টিং মিক্সচার
আর একটা হচ্ছে নন রিঅ্যাক্টিং মিক্সচার, নন রিঅ্যাক্টিং মিক্সচার। ধরো অ্যাসিডের সঙ্গে অ্যাসিড মেশালাম, একটা অ্যাসিডের সঙ্গে একটা অ্যাসিড মেশালাম, তাহলে রিয়াকশন হবে না। বেসের সঙ্গে বেস মেশালাম, রিয়াকশন হবে না। এগুলো হচ্ছে নন রিঅ্যাক্টিং মিক্সচারের মধ্যে পড়ছে। তাহলে দুক্ষেত্রে একটা কমন ফর্মুলা আছে। কমন ফর্মুলাটা হচ্ছে মেশানোর পরে টোটাল নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই ফাইনাল টোটাল ভলিউম। সেটা ধরো একটা 50 ml অ্যাসিড 0.5 নর্মাল আর 100 ml বেস 0.2 নর্মাল মিশিয়ে দিলাম, তাহলে 50 আর 100 মিলিয়ে 150 ml হয়ে গেল টোটাল। ওটা হচ্ছে ফাইনাল ভলিউম। আর রিয়াকশন হওয়ার পরে যতটুকু বাকি থাকলো ইকুইভ্যালেন্ট অফ অ্যাসিড বা বেস, যেটা এক্সেস সেটা বাকি থাকবে। তো এই দুটো রেশিও হচ্ছে ফাইনাল সলিউশনের আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে আমরা ফাইনাল সলিউশনের নর্মালিটি বলবো। ঠিক আছে, তাহলে এই যে ফর্মুলাটা আমি এখানটাতে আমি লিখছি আর কি, নর্মালিটি অফ মিক্সিংয়ের ফর্মুলা। নর্মালিটি এখানে সাফিক্সে আর, আর মানে হচ্ছে রেজাল্টিং সলিউশন, মানে যে সলিউশনটা ফাইনালি তৈরি হলো সেটার একটা কমন ফর্মুলা। কি বললাম তাহলে, যে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট বা টোটাল ইকুইভ্যালেন্ট বা নেট ইকুইভ্যালেন্ট সেইটা ডিভাইডেড বাই টোটাল ভলিউম। ঠিক আছে, ইন লিটার। এটা হলো নর্মালিটি। এটা একটা ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে একটু অঙ্কটা 2 লাইন বেশি করতে হয়। আর একটা শর্টকাট হচ্ছে, দুটো ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে এই ক্ষেত্রে নন রিঅ্যাক্টিংদের ক্ষেত্রে রেজাল্টিং সলিউশনের নর্মালিটি ইকুয়াল টু, দেখা যাক দুটো সলিউশন মেশানো হয়েছে যাদের একজনের হচ্ছে N1 এবং V1 ছিল, আরেকজনের N2 এবং V2 ছিল ইনিশিয়ালি, নর্মালিটি এবং ভলিউম। তাহলে ফর্মুলা হচ্ছে N1 V1 প্লাস N2 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। ঠিক আছে, আর যেখানে রিয়াকশান হচ্ছে রিয়াক্টিং মিক্সচার, সেখানে তো অ্যাসিড আর বেস যখন রিয়াকশান করছে তখন একজনের ইকুইভ্যালেন্ট পুরোটা শেষ হয়ে যাচ্ছে আর একজনের এক্সেস থাকছে, সুতরাং এখানে বিয়োগ করতে হবে। তাহলে এক্ষেত্রে সেম ফর্মুলা, শুধু N1 V1 মাইনাস N2 V2 করে দিচ্ছি বাই V1 প্লাস V2, V1 মাইনাস V2 না, কিন্তু আবার সলিউশন দুটো যখন মেশাচ্ছি তখন ভলিউম তো যোগই হচ্ছে, ভলিউম তো বিয়োগ হয়ে যাবে না। এবার যদি দেখা যায় যে এটা বেশি হচ্ছে তাহলে কী করবো, আমরা মড নিয়ে নিই, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। তাহলে এই হলো ফর্মুলা ডাইলিউশনের ক্ষেত্রে N1 V1 = N2 V2, আর যখন মিক্সিং তখন আইদার এই ফর্মুলা অথবা শর্টকাট ফর্মুলা। তাহলে আবার 10-এরটা দেখো, 100 ml 0.1 নর্মাল সালফিউরিক অ্যাসিড সলিউশন ইজ ডাইলিউটেড। সলিউশনটাকে ডাইলিউট করা হলো বাই অ্যাডিং 500 ml অফ H2O। একটা অ্যাসিডের সলিউশন 100 ml ছিল, তার মধ্যে 500 ml জল মিশিয়ে দেওয়া হলো। তাহলে ফাইনাল সলিউশনের নর্মালিটি কত? তাহলে আমরা কি দেখলাম ফর্মুলা একটু আগে, N1 V1 = N2 V2। তাহলে প্রথমে ছিল 100 ml 0.1 নর্মাল, তাহলে N1 হচ্ছে 0.1 আর V1 হচ্ছে 100, সো দিস ইকুয়াল টু N2 ইন্টু V2 মানে ফাইনাল সলিউশন আফটার ডাইলিউশন। তাহলে 100-র সঙ্গে 500 মেশালাম, তাহলে আফটার ডাইলিউশন হয়ে গেল 600। তাহলে এখান থেকে N2 কত বেরিয়ে গেল, এটা মানে 10/600 মানে 1/60, 1/60। এটা হয়ে গেল আনসার। 11টা, ফাইন্ড নর্মালিটি অফ ফাইনাল সলিউশন ওয়েন 500 ml 0.2 নর্মাল HCl ইজ মিক্সড উইথ 300 ml 0.1 নর্মাল সালফিউরিক অ্যাসিড। তাহলে এটাও অ্যাসিড এটাও অ্যাসিড, নন রিঅ্যাক্টিং মিক্সচার। নন রিঅ্যাক্টিং মানে তখন নর্মালিটি আমরা যোগ করে দেবো। তাহলে নর্মালিটি অফ রেজাল্টিং সলিউশন ইকুয়াল টু কী হবে, N1 V1 প্লাস N2 V2 ডিভাইডেড বাই N1 প্লাস N2, 500 প্লাস 300, সরি V1 প্লাস V2, 500 প্লাস 300 মানে 800 ml। তাহলে এটা হয়ে গেল 100 আর এটা হয়ে গেল 30, তাহলে 130/800। ঠিক আছে, তার মানে ফাইনাল নর্মালিটি হচ্ছে 13/80। এটাকে একটু যদি ফ্র্যাকশনে করো, ফ্র্যাকশনে যদি আমাদের অপশান দেওয়া থাকে তাহলে ফ্র্যাকশনে করতে হবে। এটা একটা মেথড। আর একটা মেথড কী বলেছিলাম, যে নর্মালিটি অফ ফাইনাল সলিউশন বা রেজাল্টিং সলিউশন ইকুয়াল টু টোটাল নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই ফাইনাল ভলিউম। ঠিক আছে, ফাইনাল ভলিউম ইন লিটার। ইকুইভ্যালেন্ট থাকলে লিটার, মিলি ইকুইভ্যালেন্ট থাকলে মিলি লিটার। ঠিক আছে, তাহলে এবার এই ফর্মুলা যদি ইউজ করতে হয় তাহলে আমাদের দেখতে হচ্ছে যে 500 ml 0.2 নর্মাল এর মধ্যে কত ইকুইভ্যালেন্ট অ্যাসিড আছে আর 300 ml 0.1 এর মধ্যে কত ইকুইভ্যালেন্ট আছে।
তাহলে 500 ml 0.2 নর্মাল HCl মানে ফাইনালি সেখানে কি থাকবে, H প্লাস আয়ন থাকবে। তাহলে 500 × 0.2 মানে 100, তাহলে 100 মিলি ইকুইভ্যালেন্ট H প্লাস। মিলি ইকুইভ্যালেন্ট কেন, ml আছে তাই। আর 300 ml 0.1 নর্মাল H2SO4 মানে হচ্ছে আমরা এখানে একটা ইকুইভ্যালেন্ট সাইন লিখলে একটু বেটার হয়, ইকুয়াল টু না দিয়ে ইকুইভ্যালেন্ট 3টে দিলে বেটার হয়। 300 × 0.1 মানে 30, তাহলে 30 মিলি ইকুইভ্যালেন্ট অফ H প্লাস। তাহলে এবার টোটাল নাম্বার অফ ইকুইভ্যালেন্ট কত, 30 আর 100 যোগ করে দিলাম, 130 মিলি ইকুইভ্যালেন্ট। সুতরাং NR ইকুয়াল টু 130 মিলি ইকুইভ্যালেন্ট বাই ফাইনাল ভলিউম হচ্ছে 800 মিলিলিটার। তাহলে একই অ্যান্সার এসে গেল। ঠিক আছে, 12টা দেখো, এখানে বলছে, এখানে আমি এরা তো সেন্টেন্স লিখিনি, ছোটো করে লিখেছি, জায়গাটা হবে না তাই জন্য। 500 ml 0.1 নর্মাল অ্যাসিড আর 250 ml 0.1 নর্মাল বেস। তাহলে এইবার হয়ে গেল রিঅ্যাক্টিং মিক্সচার। রিঅ্যাক্টিং মিক্সচারের ক্ষেত্রে ওই যে ফাইন্ড NR মানে নর্মালিটি অফ রেজাল্টিং সলিউশন বা ফাইনাল সলিউশন। তাহলে এইবার যেহেতু রিঅ্যাক্টিং মিক্সচার, এইবার যোগ না করে বিয়োগ করতে হবে। একটু মুছে নিই, দেখো 12টা ওই ফর্মুলাটা রেখে দিয়েছি, কাজে লাগবে। তাহলে প্রথমে আমরা শর্টকাট ফর্মুলায় যাই। তাহলে 500 × 0.1 মাইনাস 250 × 0.1, এটা ছোটো তাই ওটাকে মাইনাস করলাম, ডিভাইডেড বাই V1 + V2 মানে 500 আর 250 মানে 750। তাহলে এটা হয়ে গেল 500 × 0.1 মানে 50, 50 থেকে 25 চলে গেল, তাহলে 25 বাই মানে 1/30, এত নর্মালিটি হয়ে গেল রেজাল্টিং সলিউশনের গাঢ়ত্ব বা স্ট্রেংথ। আর যদি আমরা ওই ফর্মুলায় যাই, তাহলে টোটাল নাম্বার অফ ইকুইভ্যালেন্ট বের করতে হবে। তাহলে আবারও আমরা লিখবো যে এখানে 500, আচ্ছা আমি এখানে সংক্ষেপে করে দিচ্ছি সময় নষ্ট না করে। 500 × 0.1 মানে 50 মিলি ইকুইভ্যালেন্ট H প্লাস, আর এইটা মানে হচ্ছে 25 মিলি ইকুইভ্যালেন্ট OH মাইনাস। তাহলে অ্যাসিড এবং বেস পরস্পরকে সমান ইকুইভ্যালেন্টে নিউট্রালাইজ করবে। তাহলে আমরা লিখবো যে, তাহলে 25টা যেহেতু কম, তাহলে 25 মিলি ইকুইভ্যালেন্ট অফ H প্লাস ইজ নিউট্রালাইজড বাই 25 মিলি ইকুইভ্যালেন্ট অফ OH মাইনাস। তা যদি নিউট্রালাইজড হয়ে যায়, তাহলে এখানে 25 মিলি ইকুইভ্যালেন্ট অফ H প্লাস এক্সেস থাকবে। তাহলে আমরা লিখবো যে এক্সেস H প্লাস ইকুয়াল টু 25 মিলি ইকুইভ্যালেন্ট। এই যতটা এক্সেস থাকলো এটাই হচ্ছে ফাইনাল টোটাল, বিয়োগ করে এটা পেলাম। টোটাল মানে সবসময় যোগ করতে হবে তা তো নয়, রেজাল্টিং সলিউশন আমরা বের করছি। তাহলে যেহেতু অ্যাসিড আর বেস পরস্পরকে নিউট্রালাইজ করে দিয়েছে, তাহলে 25 ml OH মাইনাস শেষ হয়ে যাবে, আর 25 ml এখান থেকে H প্লাস পড়ে থাকবে। তাই এটাই হচ্ছে টোটাল নাম্বার অফ ইকুইভ্যালেন্ট রেজাল্টিং সলিউশনের, ডিভাইডেড বাই ফাইনাল ভলিউম। ফাইনাল ভলিউম মানে এটা প্লাস এটা মানে 750। তাহলে আবারও আমরা দেখতে পাচ্ছি যে NR ইকুয়াল টু 25 মিলি ইকুইভ্যালেন্ট বাই 750 ml, মানে এটার মতোই চলে গেল। আচ্ছা, লাস্ট 3টে প্রবলেম দেওয়া আছে, এগুলো তোমরা বাড়িতে করবে, হোমওয়ার্ক একই রকম। এই যে একটা অ্যাসিড আর একটা বেস মেশানো হয়েছে, রিঅ্যাক্টিং মিক্সচার যেভাবে করলাম, ব্র্যাকেটে আনসার দেওয়া আছে। আবার দেখো অ্যাসিড 3টে অ্যাসিড মেশানো হয়েছে, সুতরাং নন রিঅ্যাক্টিং মিক্সচারের যা ফর্মুলা বসিয়ে দেবে। এইখানটা এসে দেখবে 2টো অ্যাসিড আছে, তার সঙ্গে একটা বেস মেশানো আছে। এইটা কী করে করবে একটু বলে দিই হিন্ট। প্রথমে এই অ্যাসিড আর এই অ্যাসিডকে N1V1 + N2V2 বাই V1 + V2 করবে। তাহলে টোটাল অ্যাসিড সলিউশনের স্ট্রেংথ বা নর্মালিটি পেয়ে গেলাম, সেইটা ভার্সেস এইটা করবে। অথবা যদি সেকেন্ড মেথডে যেতে চাও, ফর্মুলার মেথড, তাহলে এটা ইন্টু এটা করলে এর মিলি ইকুইভ্যালেন্ট পেয়ে গেলে 1000, এটার মিলি ইকুইভ্যালেন্ট পেয়ে গেলে 1200। তাহলে 1000 আর 1200 যোগ করবে, যে দুটোই অ্যাসিড, তাহলে 2200 মিলি ইকুইভ্যালেন্ট হয়ে গেল অ্যাসিড H প্লাস, আর 1800 মিলি ইকুইভ্যালেন্ট হয়ে গেল OH মাইনাস। তাহলে 2200 ভার্সেস 1800, তাহলে 400 মিলি ইকুইভ্যালেন্ট অফ H প্লাস থাকলো এক্সেস, মানে ওটাই হচ্ছে রেজাল্টিং মিলি ইকুইভ্যালেন্ট অফ H প্লাস হয়ে গেল। আর ডিভাইডেড বাই টোটাল ভলিউম 3 3 600 আর 200 800, তাহলে 400/800 মানে 0.5। মানে মুখে মুখে অঙ্কগুলো হয়ে যাচ্ছে, কিন্তু স্টিল একবার করে এগুলো করে নেবে।
ঠিক আছে, তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আশা করা যায় বোঝাতে পেরেছি। এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো এবং এরকম আরও যা যা প্রবলেম তোমাদের শিটে বা বইতে আছে সেগুলো প্র্যাকটিস করো। নেক্সট টার্নে আমরা আবার ইকুইভ্যালেন্ট ওয়েটটাই কন্টিনিউ করব। আরও বেশ কিছু টাইপের প্রবলেম এখান থেকে আসে পরীক্ষায়, সেইগুলো দেখে নেব, দিয়ে আমরা ইকুইভ্যালেন্ট কনসেপ্ট নেক্সট ভিডিওতে শেষ করব। তারপর 2টো ভিডিও লাগবে আমাদের টাইট্রেশন করতে, দিয়ে আমরা ইউনিট 8 কমপ্লিট করব। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দাও আর শেয়ার করো বন্ধুদের সাথে, কারণ তোমরা যত বেশি আমার ভিডিও শেয়ার করবে তত নতুন নতুন স্টুডেন্টদের কাছে আমার ভিডিওটা পৌঁছবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।